আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশের উন্নয়ন ধ্বংসকারীদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। মিরপুরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন। ব্যস্ত জীবনযাত্রায় ফিরেছে রাজধানী। দিনে কারফিউ শিথিল থাকায় সড়কে যানবাহনের বাড়তি চাপ, গণপরিবহন সংকটে যাত্রীদের ভোগান্তি। ক্ষতিগ্রস্ত পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। রাষ্ট্রীয় অপরাধ ঢাকতে গণগ্রেপ্তার চলছে, অভিযোগ বিএনপির। সেতু ভবনে অগ্নিসংযোগের মামলায় আন্দালিব রহমান পার্থ 5 দিনের রিমান্ডে। অর্থের বিনিময়ে ছাত্রলীগ ও পুলিশ হত্যার নীল নকশা হয় বলছে ডিবি। এবং চলে গেলেন জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হৃদরোগে মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যারা দেশের উন্নয়ন ধ্বংস করছে তাদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর মিরপুরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করে তিনি বলেন, দেশবাসীর কষ্ট লাঘবে যে উন্নয়ন করা হয়েছিল সেগুলো ধ্বংসকারীদের বিচার দেশবাসীকেই করতে হবে। কোটা আন্দোলনকারীরা আবারও নতুন করে দাবি পেশ করে নাশকতাকারীদের ধ্বংসযজ্ঞ চালানোর সুযোগ করে দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর 10 নম্বর ও কাজীপাড়ায় মেট্রো রেল স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। টিকিট ভেন্ডিং মেশিন, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা, যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিন সহ সবকিছু ভেঙে গুড়িয়ে দেয় নাশকতাকারীরা। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত স্টেশন দেখতে মিরপুর 10 নম্বরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় তলার প্রতিটি কক্ষ ঘুরে দেখেন তিনি। জনগণের কল্যাণে গড়ে তোলা মেট্রো রেল স্টেশনের এমন অবস্থা দেখে আবেগতাড়িত হয়ে যান প্রধানমন্ত্রী। নিজের ছোট সন্তানদেরকে স্নেহ মমতা থেকে বঞ্চিত করি আমি ফিরে এসেছি বাংলাদেশের মানুষের কাছে। আমি এটাও ঘোষণা দিয়েছি যে দেশের মানুষ আমার পরিবার। আমি সেই দৃষ্টিভঙ্গিতেই এই দেশটা উন্নয়ন করতে চেয়েছি, কিন্তু আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে। যে স্থাপনাগুলো মানুষের জীবনকে সহজ করে সেগুলো যারা ধ্বংস করেছে তাদের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি। এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই, কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয়ের যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে। কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ার পরেও নতুন করে আবারও কয়েক দফা দাবি পেশ করায় ক্ষোভ প্রকাশ করেন সরকার প্রধান। ওই 1 দফার পরে আসলো 4 দফা, তারপর আসলো 6 দফা, তারপর আসলো 8 দফা, তারপরে আবার 4 দফা, আবার ওই 4 দফাও হবে না, আরও 8 দফা। যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু বানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টই দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। হামলায় আর্থিক ক্ষয়ক্ষতি নিরূপণে গঠিত 8 সদস্যের তদন্ত কমিটিকে 10 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে ডিএমটিসিএল। ঝকঝকে মেট্রো রেল স্টেশনটিতে এখন নাশকতাকারীদের ধ্বংসযজ্ঞের ছাপ। এই স্টেশনটি পুরোপুরি চালু হতে আরও প্রায় 1 বছর সময় লাগলেও এর ক্ষত মানুষের মনে রয়ে যাবে বছরের পর বছর। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 16 থেকে 19 জুলাই পর্যন্ত যারা দেশে তাণ্ডব চালিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে তিনি বলেন, বিএনপি জামাতের ছত্রছায়ায় একটি সংঘবদ্ধ চক্র দেশে তাণ্ডব চালিয়েছে। এর আগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে রংপুরে পৌঁছে তাজহাট থানা,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি। 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত যে তাণ্ডব সারা বাংলাদেশে হয়েছে, সেটা রংপুরও সেই তাণ্ডব থেকে বাদ যায়নি। রাষ্ট্রকে অকার্যকর করার জন্য যারা স্বাধীনতা বিরোধী চক্র ছিল, যারা জঙ্গির উত্থান ঘটিয়েছিল, তাদেরই একটা সুসংগঠিত ভাবে এই আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে গিয়েছে। ওটা আন্দোলনের নামে তারা এই ধ্বংস, এই নৈরাজ্য সৃষ্টি করার প্রয়াস পাচ্ছেন। স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে রাজধানী ঢাকা। দিনে কারফিউ শিথিল থাকায় ব্যস্ত হয়ে উঠেছে চিরচেনা নগরী। চলমান পরিস্থিতিতে মেট্রো রেল বন্ধ থাকায় সড়ক ছিল যানবাহনের বাড়তি চাপ। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাইভারশন ও গণপরিবহন কম থাকায় যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। জটের শহর ঢাকা আবারও চেনা রূপে। জীবন জীবিকার তাগিদে কর্মজীবীরা ঘর ছেড়ে বাইরে কাজে ছুটছেন অনেকটা নিশ্চিন্তে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় ব্যস্ততা বেড়েছে অফিস আদালতে। প্রধান সড়কগুলোতে তীব্র যানজট বেঁধেছে। অনেক রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে, যার ফলে আপনার একদিকে আসতে হয়, অনেকে জানেও না কোন দিকে রাস্তা বন্ধ কোন দিকে খোলা। এতে করে জনজীবনে আর দুর্ভোগ নেমে এসছে। স্টুডেন্টের জয় হয়েছে, স্টুডেন্টের প্রাপ্য যেটা ছিল সেটা পূরণ করে দিয়েছে। আমি মনে করি এখন আসলে সবকিছু মিলে পরিবেশ শিথিল আছে। উড়াল ট্রেনের নিয়মিত যাত্রীদেরও এখন ঘাম ঝরছে বাসে। গরমে কাবু অনেকে, তবুও আপাতত স্বস্তি, স্বাভাবিক জীবনে ফিরতে পেরে। আমার একটা কাজ, আমি এখন আগারগাঁতে যাব। আমি কারণ বাজার থেকে আমার সেখানে তো 5 মিনিটের বেশি লাগতো না। আমি গতকালে ওখানে গেছি, বাসে আমার প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে। মেট্রো রেলটা চললে একটু স্বস্তি পেতাম, যেটার কারণে আসলে আমাদের একটু ভোগান্তি বেশি হচ্ছে। অফিস খোলার দ্বিতীয় দিনেও বাসে ঠাসা যাত্রী। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, সিএনজি ছিল বেশি। এই সময় যে রাস্তায় একবারে প্রচন্ড যানজট, মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। কারফিউয়ে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে সতর্ক সেনাবাহিনী, তবে দিনের বড় একটা অংশ শিথিল থাকায় গাড়ির জট সামলাতে ব্যস্ত ট্রাফিক পুলিশরা। জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে ঠিকই, কিন্তু মানুষের ভেতরের চাপা ভয়টা এখনো কাটেনি পুরোপুরি। তাই সবার প্রত্যাশা, দেশ ও দশের কল্যাণে সবাই যদি কিছুটা ছাড় দেয়, তাহলেই বদলে যাবে পরিস্থিতি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আরও খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে নাশকতাকারীরা ঘাপটি মেরে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, কোটা আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের বলেন, বিএনপি রক্তের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চায়। সৈয়দ রিয়াজের রিপোর্ট। টানা কয়েকদিনের অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে ওঠার পর রাজধানীর তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরের কয়েকটি থানার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবার সময়ে দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবেন মর্মে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। রাজধানীতে বিটিভি, মেট্রো রেল সহ স্পর্শকাতর স্থাপনায় নাশকতা বিএনপি জামাতের পূর্ব পরিকল্পনার অংশ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বেছে বেছে তারা নতুন নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীদের পদায়ন করেছে। এই হামলা পরিচালনার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে নিয়োগ করা হয়েছে। বিএনপি জামাতের নাশকতাকারীরা চুপ করে বসে নেই জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও আশঙ্কা রয়ে গেছে। তারা ঘাপটি মেরে বসে আছে, আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। সন্ত্রাসী কায়দা চোরাগুপ্তা পথে অগ্নি সন্ত্রাস করে তাণ্ডব চালিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। রক্তের স্রোতের মধ্যে তারা ক্ষমতা চায়। এদিকে গত কয়েকদিনের সন্ত্রাসী কর্মকাণ্ডে রাজধানীতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সৈয়দ রিয়াজ,
এটিএন বাংলা, ঢাকা। দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি বলেন, বহিরাগত একটি চক্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে গেরিলা কায়দায় শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। বর্তমান শান্তিপূর্ণ পরিবেশ আবারও কেউ যেন বিনষ্ট করতে না পারে এই বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী। কোটা আন্দোলনে আহত সকল শিক্ষার্থীর সুচিকিৎসা দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। এদিকে চলমান এইচএসসির আগামী সপ্তাহের আরও 4টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। জঙ্গিবাদী কায়দায়, উগ্রবাদী কায়দায় কট্টরপন্থী ব্যক্তিরা ঢাকার বাইরে থেকে এসে এই তাণ্ডব কেন চালালো, কিভাবে চালালো, উদ্দেশ্য কি ছিল, আমি কেন সন্তান হারা হলাম, সেই প্রশ্ন আমাদের আছে। সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় আমরা আছি। শান্তি স্থিতিশীলতা সেটাকে পোক্ত না করে প্রতিষ্ঠান খুলে আবারও রক্তের রাজনীতির বলি আমাদের সন্তানরা হবে, সেটা আমাদের কোনো অভিভাবক আশা করেন না। কোটা আন্দোলনের সময় মৃত্যুর ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ। প্রতিটি মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। বলেন, এতে কারো দায় প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নিতে হবে সরকারকে। মিরপুর মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত স্টেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। মাহবুব কবির চপলের রিপোর্ট। কোটা আন্দোলনের সময় অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় দেশ জুড়ে। এতে প্রাণ হারান শিক্ষার্থী, পথচারী, আন্দোলনকারী, পুলিশ সদস্য সহ সাধারণ মানুষ। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে চরম অনিশ্চয়তায় পড়েছে পরিবারগুলো। কেবল 2 বছর 7 মাস চাকরিতে গেছে, সে মারা যায়, তাহলে কিরকম একটা সংসার হতে পারে? একমাত্র আর্নিং সোর্স ছিল। যারা মেরেছে তাদের খুঁজে বার করার জন্য অনুরোধ করা হলো, সুষ্ঠু বিচার চাই। এমন মৃত্যু কোনোদিন আমি দেখি নাই। 71-এর যোদ্ধার দিনেও বড় যোদ্ধা। বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিরপুর 10-এর ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের স্টেশন পরিদর্শনে যান। সেখানে তিনি দাবি করেন, প্রাণহানি এড়িয়ে আন্দোলন থামাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল মানবাধিকার কমিশন। তারপরও হতাহতের ঘটনা ঘটে, যা মানবাধিকারের লঙ্ঘন। জাতীয় মানবাধিকার কমিশন থেকে এটা অবশ্যই বলি যে এ ধরনের মৃত্যু কখনোই কাঙ্ক্ষিত নয় এবং এগুলো মানবাধিকারের লঙ্ঘন। সার্বিক প্রচেষ্টা এগুলোকে বন্ধ করা প্রয়োজন। যারা যারা মৃত্যুবরণ করেছে প্রত্যেক ব্যাপারেই যাতে তদন্ত করা হয়। কতজন মৃত্যুবরণ করেছে সেটা সঠিকভাবে নিরূপণ করতে হবে এবং সে ব্যাপারে তদন্ত করে বের করতে হবে যে তারা কারা এবং কি কারণে মৃত্যুবরণ করলো এবং সেটা খতিয়ে দেখতে হবে, সঠিকভাবে করতে হবে। অন্যায়ভাবে কাউকে যাতে কোনো রকম দোষারোপের মধ্যে ফেলানো হয় সেই ব্যবস্থাটির ব্যাপারে আমরা সবসময় সচেতন করেছি। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। আমাদের দেশে যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এর মাধ্যমে, সেটার জন্য আমরা খুবই চিন্তিত। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন দমনে রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতে বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষকে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, বিরোধী মতকে দমনের অংশ হিসেবেই বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তেনজিং, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়াত ও বিজেপির চেয়ারম্যান আন্দালিব পার্থকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী। আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে নেতাকর্মীদের দোষারোপ করা হচ্ছে দাবি করে পুরো ঘটনা ও হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি করেন বিএনপি মহাসচিব। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সম্প্রতি ঘটে যাওয়া ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2 অংশ। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আয়োজিত পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে সমিতির আওয়ামীপন্থী ও বিএনপি পন্থী নেতারা এই দাবি জানান। হুমায়ুন চিস্তির রিপোর্ট। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ও বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন বলেন, তদন্ত না করেই গণহারে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করছে সরকার। সংঘর্ষে আহত নিহতের সংখ্যা জনসম্মুখে প্রকাশের দাবি জানান তিনি। তদন্ত করার আগেই কিন্তু গ্রেফতার শুরু হয়ে গেছে, তাও হোলসেল গ্রেফতার। বেসরকারি সম্পদ ধ্বংসকারীদের সত্যিকার পরিচয় উদ্ধার না করা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও আইনজীবীদের গণহারে হয়রানি ও গ্রেপ্তার না করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা হতবাক হয়ে যাই, সরকার কেন এখন পর্যন্ত
নিহতদের সংখ্যা গোপন করছে। এরপরেই সংবাদ সম্মেলন করেন আওয়ামীপন্থী অংশের আইনজীবীরা। স্বাধীনতা বিরোধী চক্র এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে অভিযোগ করেন সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই পুলিশ নাশকতাকারীদের গ্রেফতার করছে বলেও দাবি করেন তিনি। একদম ডাটা দেখে, ভিডিও ফুটেজ দেখে, তাদের মোবাইল মেসেজ চেক করে সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণের ভিত্তিতে তারা কিন্তু এই গ্রেফতারগুলি করছেন। স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রাকে ব্যাহত করার জন্যই এই স্বাধীনতা বিরোধী চক্র এই জঘন্য ঘটনাগুলি ঘটিয়েছে। আমরা বারের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই। তবে দুই অংশের নেতারাই ধ্বংসযজ্ঞ ও সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও সাজা নিশ্চিত করার দাবি জানান। যারা এই সমস্ত হত্যাযজ্ঞ, এই সমস্ত ধ্বংসযজ্ঞ, এই সমস্ত অগ্নিকাণ্ডের সাথে জড়িত, আমরা বারের পক্ষ থেকে সবার বিচার দাবি করি। তদন্ত করে ভালো উচিত, যারা অন্যায় করেছে অবশ্যই শাস্তি হওয়া উচিত আমি মনে করি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় সম্পদ ও জনজীবন রক্ষায় আইনজীবীরা বদ্ধপরিকর বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্ট বার সম্পাদক। বিএনপি কিন্তু সেই ভাসমান অবস্থায় বিভিন্ন আন্দোলনে হাত ধরতে চায়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের মামলায় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাবুদ্দিনের আদালতে শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে পার্থকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে সুষ্ঠু তদন্তের জন্য বুধবার রাজধানীর বারিধারার নিজ বাসা থেকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আটক করে ডিবি। এদিকে রাজধানীতে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় দায়ের করা 2 শতাধিক মামলায় এ পর্যন্ত 2500 জনকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। এর মধ্যে সহিংসতার মদতদাতা জামাত শিবির ও বিএনপির পৃষ্ঠপোষক আব্দুল আজিজ ওরফে সুলতানকে রাজধানীর উত্তরখান থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতায় দুষ্কৃতিকারীরা 5 থেকে 10,000 টাকার বিনিময়ে ছাত্রলীগ ও পুলিশ সদস্যদের হত্যার নীল নকশা করেছিল। মনির হোসেন তপুর রিপোর্ট। সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে সরকার পতনের আন্দোলন বাস্তবায়ন করতে দেশজুড়ে নৈরাজ্যের হুকুম দিয়েছিল বিএনপি জামাত শিবিরের শীর্ষ নেতারা। সহিংসতার অন্যতম মদতদাতা আব্দুল আজিজ ওরফে সুলতান জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছেন ডিবিকে। আলম সিদ্দিকী পেটনকে বলছে আন্দোলনের ভেতর পুলিশে কোবাইলে 10,000 আর আওয়ামী লীগের কোবাইলে 5,000 টাকা, ছাত্রলীগের কোবাইলে 5,000 টাকা। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সহিংসতার জন্য অর্থ সরবরাহ করে ভাড়াটে লোকজন দিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে বলে জানায় ডিবি। ভাঙচুর করলে কত টাকা, আগুন লাগালে কত টাকা, ছাত্রলীগ মারলে কত টাকা, পুলিশ মারলে কত টাকা, তার ধারাবাহিকতায় নুরে আলম সিদ্দিকী পিঠন তার দোলাভাই আব্দুল আজিজকে দায়িত্ব প্রদান করে যাত্রাবাড়িতে পুলিশ হত্যার পর ঝুলিয়ে রাখার সাথে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। আমাদের 3টা পুলিশ সদস্যকে তারা একজনকে তারা মানে জনসম্মুখে ঝুলিয়ে তারা হত্যা করেছে। হয়তো তাকে আমরা ফিরে পাবো না, এটা ঠিক, বাট আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম নাম্বার আমরা পেয়েছি। তাদেরকে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি, যত দ্রুত সম্ভব তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় দাঁড় করাবই। এরই মধ্যে সহিংসতার অনেক সিসি ক্যামেরার ফুটেজ ও ভিডিও সংগ্রহ করেছে গোয়েন্দারা। সহিংসতায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানায় ডিবি। আব্দুল আজিজকে দায়িত্ব প্রদান করে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত বাংলাদেশি কর্মীদের বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। নিজ দপ্তরে মালয়েশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত হাজনা মোহাম্মদ হাশিমের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। এ সময় প্রবাসী কর্মীদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার আহ্বান জানান তিনি। আগামী মাসে মালয়েশিয়ার সাথে যৌথ কমিটির বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার খুলে দিতে আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। যে দেশে বসবাস করবেন সে দেশের ল অ্যান্ড অর্ডার মেনে চলতে হয়। সেই দেশের ল অ্যান্ড অর্ডার যারা অমান্য করবে তাদের শাস্তি হবে, সেটার ব্যাপারে আমাদের কোনো কিছু করণীয় নেই। যে দেশে থাকো সেই দেশের আইন মেনে চলো, সেই দেশের আইনকে অমান্য করো না,
এবং দেশের ভাবমূর্তি কেউ বিনষ্ট করো না, দেশের ক্ষতি করো না, সেটাই আহ্বান জানাবো। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। মোংলা বন্দর পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বন্দর ও এর আশেপাশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনী তৎপর রয়েছে বলেও জানান তিনি। জোরদার করা হয়েছে উপকূলীয় এলাকার নিরাপত্তা। নৌবাহিনী প্রধান বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে কাজ করছেন তারা। সবার সহায়তা পেলে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করেন তিনি। মোংলা বন্দর এবং এই সংলগ্ন যে সকল গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, এই সকল গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একই সাথে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, দেশপ্রেমের সাথে, আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে। আমার বিশ্বাস সশস্ত্র বাহিনীর এই মোতায়েনের ফলে সার্বিকভাবে খুব শীঘ্রই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। চলে গেলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ব্যান্ড তারকা শাফিন আহমেদ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভাই হামিন আহমেদ জানান, শাফিনের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। জনপ্রিয় ব্যান্ড মাইলসের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন শাফিন আহমেদ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। শাফিনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এস এম আশরাফের রিপোর্ট। তার এমন বহু সুর মানুষের মনে জায়গা করে নিয়েছে। ৮০ আর ৯০ দশকে যে গানগুলো ক্যাসেটের ফিতে না বাজলে তরুণদের বিভিন্ন অনুষ্ঠান অসম্পূর্ণ মনে হতো, শাফিন আহমেদ ছিলেন সেসব গানের জাদুকর। ব্যান্ড সঙ্গীতে শাফিন আহমেদ তার গিটারের সুরে এমন অনেক কিছু সৃষ্টি করেছেন যা তাকে বহুকাল মানুষের মনে স্থান করে দেবে। বাবা কমল দাশগুপ্ত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সুরকার, মা ফিরোজা বেগম কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী। এমন পরিবেশেই তাকে শিল্পী হিসেবে তৈরি করে, যদিও ক্রিকেটেও তিনি ক্যারিয়ার করতে পারতেন। তো খেলতে তো ভালো লাগতো, একটু মাঠে গিয়েও প্র্যাকটিস হয়েছে প্রচুর, একটু বড় স্কেলে, ক্লাব লেভেলে। আচ্ছা, কিন্তু আই চোজ মিউজিক। মানে একটা পর্যায়ে আসলে যখন আই হ্যাড টু ডিসাইড যে আমি মানে কোন দিকে সময়টা দেব, তো মিউজিকের দিকে আমি টানটা বেশি ছিল। 1979 সালে মাইলসের যাত্রা শুরুর পর 3 বার দল ছাড়েন। পরবর্তীতে ভয়েস অফ মাইলস নিয়েও বিভিন্ন কনসার্টে অংশ নেন। তবে দর্শক শ্রোতার কাছে বরাবরই তিনি মাইলসের শাফিন নামে পরিচিত। সবশেষ 20 জুলাই ভার্জিনিয়ায় একটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু সেদিনই অসুস্থ হয়ে পড়ায় তা বাতিল করা হয়। কে জানতো আর কখনোই তাকে আর স্টেজ মাতাতে দেখা যাবে না। এস এম আশরাফ, এটিএন বাংলা। কোটা সংস্কার আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে কোনো ধরনের গুলি ছোড়া হয়নি বলে দাবি করেছে র্যাব। সংস্থাটির মুখপাত্র মুনিম ফেরদৌস জানান, নিচে থাকা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। রাজনৈতিক স্বার্থ হাসিল করতে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাবের এই মুখপাত্র। নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া এক জঙ্গিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। আমাদের হেলিকপ্টার টহলের মাধ্যমে, নন লিথেল ওয়েপন ব্যবহারের মাধ্যমে, যেখানে আমরা স্পেসিফিকভাবে বলতে চাই এটা নিয়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে, সেখানে আমরা টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে আমরা কিন্তু ছত্রভঙ্গ করে আমরা সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি একদিকে যেভাবে মিনিমাইজ করতে পেরেছি, কমাতে পেরেছি, তেমনিভাবে সাধারণ বাচ্চাদেরকে যেখানে মানব ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল সেই ক্ষয়ক্ষতিও আমরা কমিয়ে আনতে পেরেছি। বাণিজ্য নগরী নারায়ণগঞ্জে গত এক সপ্তাহে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
এতে কয়েকশো কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও কারফিউ শিথিল করায় এখন নগরী জনজীবন অনেকটা স্বাভাবিক। নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। মাত্র 2 দিনের তাণ্ডবে পুড়িয়ে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের লিংক রোডে অবস্থিত পুলিশ ইনভেস্টিগেশন অফিস, পাসপোর্ট কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, সিটি কর্পোরেশনের ভবন, প্রাইভেট হাসপাতাল, আওয়ামী লীগের অফিস সহ বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান। এসব ঘটনায় 9টি মামলা হয়েছে। 200 জনের নাম উল্লেখ করে 2000-এরও বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে এসব মামলায়। শুক্রবার রাতের অন্ধকারে নবনির্মিত সিটি কর্পোরেশন ভবনে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। এতে ওই ভবনের প্রায় 40 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ সিটি মেয়র। এত বড় একটা ম্যাসাকার হলো, আমরা আগের দিন বা একদিন আগেও একটা তথ্য পেলাম না কোনো সংস্থার কাছ থেকে। যাই হোক, ভবিষ্যতে এগুলি সব নিশ্চয় বের হবে কারা বা এই কাজগুলি করেছে। নারায়ণগঞ্জে নাশকতাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সরকারের কাছে অনুরোধ করেছেন জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু। সহিংসতাকারীদের কঠোরভাবে দমনের কথা জানিয়েছে বিজিবি। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে উন্নয়নের মাইল ফলক শেখ হাসিনার কর্মী এবং নেতাদেরকে চিহ্নিত করে তারা নিশ্চিহ্ন করার যে দুঃস্বপ্ন দেখিয়েছে তা খুঁজে বের করার জন্য প্রশাসনকেই দায়িত্ব নিতে হবে। আপনারা দেখেছেন যেখানে সমস্যা হয়েছে বিজিবি সর্বক্ষেত্রে সর্বোচ্চ প্রচেষ্টা করেছে এই নাশকতামূলক কর্মকাণ্ডকে ব্যাহত করার জন্য বা প্রতিরোধ করার জন্য, এবং আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অনুযায়ী আমরা প্রতিরোধ সবসময় করতে অগ্রণী ভূমিকা পালন করেছি। সতর্ক নজরদারি রাখতে শহরে নিয়মিত টহল ও আশেপাশের এলাকায় পাহারা জোরদার করা হয়েছে বলেও জানান কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্দোলনের নামে নাশকতাকারীদের আগুনে মদিনা ট্রেডিং ও পলিমারের প্রায় 16 কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন সংস্থাটির কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ জসিমউদ্দিন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানাইপাড়ে সংস্থাটির অফিস ভাঙচুর করে লুটপাট চালায় দুর্বৃত্তরা, পরে আগুন ধরিয়ে দেয় গোডাউনে। এতে পুড়ে যায় পানির ট্যাঙ্ক, পাম্প, পাইপ, রড সহ বিভিন্ন কাঁচামাল। ভাঙচুর চালানো হয় হাজী সেলিম কোল্ড স্টোরেজেও। এতে আহত হন কয়েকজন কর্মচারী। কর্মকর্তারা জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি কুচক্রী মহল অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে সংস্থাটি। এই অগ্নিশিখাটি এত পর্যায়ে ছিল যে আগুনটা পড়ার পর আমাদের পুরো শেডটাও ডেবে গেছে। স্টাফদের গাড়ি ছিল, এখানে ট্যাক্স ছিল, আমাদের মোটরসাইকেল ছিল, সেগুলো ধ্বংস করে এসি ছিল, এখানে আমাদের কিছু মেশিনারি ছিল যে আমরা কাজগুলো করবো। এমনি স্যার নির্দেশ কিছু মেশিন কেনা হয়েছিল, সেগুলো ছিল, সেগুলো ভ্যালু অনেক বেশি, সেগুলো পুরো ধ্বংস করে দিয়েছে। সব মিলে আমাদের ক্ষতিগ্রস্ত করে 15 থেকে 17 কোটি টাকা। কারফিউ ও সাধারণ ছুটিতে যাদের ব্যাংক ঋণের বকেয়া, ক্রেডিট কার্ডের বিল ও সঞ্চয়ী আমানতের কিস্তি দেওয়ার সময় ছিল, তারা জরিমানা ছাড়াই 31 জুলাই পর্যন্ত টাকা জমা দিতে পারবেন। সাম্প্রতিক পরিস্থিতির কারণে বাড়তি সুদ ছাড়াই অর্থ পরিশোধে ব্যবস্থা নিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া 18 থেকে 25 জুলাই পর্যন্ত কিস্তির জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কোনো ধরনের বাড়তি সুদ, জরিমানা ও বিলম্ব মাশুল আদায় করতে পারবে না। এই সময় কিস্তির টাকা দিতে ব্যর্থ হলে কোনো সঞ্চয় স্কিমও বাতিল করা যাবে না। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। 5 দিন স্থবির থাকার পর স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। ইন্টারনেট সংযোগ চালু হওয়ায় গতকাল থেকেই চট্টগ্রাম কাস্টমস হাউসের অনলাইন কার্যক্রম ও শুল্কায়ন শুরু হয়েছে। তবে সার্ভারের ধীর গতিতে সেবা পেতে অতিরিক্ত সময় লাগছে বলে জানান ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ইন্টারনেট সংযোগ পাওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। এরই মধ্যে সচল হয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসের সাথে বন্দরের ওয়ান স্টপ সার্ভিসের সংযোগও। তবে এখনও পুরো গতিতে ইন্টারনেট সংযোগ না পাওয়ায় কিছুটা ধীর গতিতে চলছে পণ্য খালাস ও রপ্তানি প্রক্রিয়া। বুধবার চট্টগ্রাম কাস্টমস হাউসে শুল্কায়নের জন্য প্রায় 7,819টি আমদানি রপ্তানি চালানের নথি অনলাইনে দাখিল করেছেন ব্যবহারকারীরা। কাস্টমস থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায় 21 থেকে 24 জুলাই পর্যন্ত চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করেছে 8টি বাল্ক ও 5টি কন্টেইনারবাহী জাহাজ। এসব জাহাজ থেকে খালাস হয় 1,79,581 মেট্রিক টন পণ্য। অন্যদিকে 9,714টি রপ্তানি চালানের বিপরীতে শুল্কায়ন করা হয় 18,809 মেট্রিক টন পণ্যের চালান।
এদিকে বহির্নোঙরে অপেক্ষায় আছে আরও 50টির বেশি জাহাজ। তবে ইন্টারনেট ধীরগতি থাকলেও আমদানি রপ্তানি কার্যক্রমে যাতে সমস্যা না হয় সেজন্য কাস্টমস হাউসে ব্যবহারকারীদের জন্য কম্পিউটারের সংখ্যা 5 থেকে বাড়িয়ে 12টি করা হয়েছে। আমাদের যে নিয়ন্ত্রক সংস্থাগুলো হচ্ছে এবং আমাদের যে স্টেক হোল্ডারগণ আছেন তাদের সাথে আমাদের ওভার ফোনে সারাক্ষণ একটা সমন্বয় আছে। যেই আমাদের কাছে যে ধরনের প্রবলেম নিয়ে এসছে আমরা কিন্তু তাদের সাথে যোগাযোগ করছি। এদিকে সময় মতো কাঁচামাল খালাস করতে না পারায় বিপাকে ব্যবসায়ীরা। পোর্ট যেই চার্জটা ছিল ড্যামারেজ চার্জ, এটা যাতে আমাদেরকে মকুব করা, সাথে সাথে আমরা শিপিং এজেন্টকেও বলেছি যাতে ওদের কন্টেইনার চার্জটা মকুব করে, তাহলে আমাদের কিছুটা ক্ষতিটার সম্মুখীন থেকে আমরা রেহাই পাবো। অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করার কথা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী। অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এই বন্দর পরিচালনা হবে না, অর্থনীতির সেবার ক্ষেত্রে এই বন্দর কাজে লাগবে। কাজে এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নাই। যদি এই ধরনের সঠিক তথ্য প্রমাণ নিয়ে আমাদের কাছে উপস্থাপন হয় তার পাশে আমরা সবসময় দাঁড়াবো। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্বুদ্ধ পরিস্থিতিতে গত বৃহস্পতিবার রাত থেকে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। সৈয়দ তাম্মিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তার দৌড়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বিজয়ী হলে বিশ্বজুড়ে নতুন ইতিহাস গড়ে তিনি হবেন আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট। আর এ আনন্দে কমলা হ্যারিসের পূর্বপুরুষদের বসতি ভারতের একটি গ্রামে চলছে উৎসব, পূজা পার্বণ। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। থুলসেন্দ্রপুরম তামিলনাড়ুর এই গ্রামটি চেন্নাই শহর থেকে 300 কিলোমিটার দূরে। সেখানেই থাকতেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নানা নানি। আমেরিকায় জন্মালেও গ্রামটির মানুষ মনে করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তাদেরই মেয়ে। তার প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাওয়ার খবরে তাই দারুণ খুশি তারা। And once she becomes the president, our earnest request is she should be a friendly country for our nation. तो वहाँ जब हमारे कैंडिडेट जाके उन कंट्रीज को लीडरशिप करते हैं, वहाँ अपनी लीडरशिप फॉलो करते हैं, तो वो हमारे लिए प्राउड की बात है। भारतवंश का अगर कोई राष्ट्रपति बनता है तो ये पूरे भारत देश के लिए गौरव और अभिमान की बात है। থুলসেন্দ্রপুরমের মন্দিরে বিশেষ পূজা হয়েছে কমলা হ্যারিসের জন্য। 59 বছর বয়সী কমলা হ্যারিসের ছবি দিয়ে পথে পথে ব্যানারও শোভা পাচ্ছে। সেখানে চলছে ভোজ, মিষ্টি বিতরণ। উল্লেখ্য, কমলা হ্যারিস একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। কমলার মা শ্যামলা তামিলনাড়ুর এই গ্রাম ছেড়ে 19 বছর বয়সে যান আমেরিকায়। Our president made clear there is a contrast between someone who lies and someone who leads. ওদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চালানো সবশেষ জরিপে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন কমলা হ্যারিস। গত সপ্তাহে যে জরিপ চালানো হয়েছিল সেটিতে বাইডেন ট্রাম্পের চেয়ে 2 পয়েন্টে পিছিয়ে ছিলেন। এখন পরিস্থিতি তার উল্টো। তবে ট্রাম্পের নির্বাচনী প্রচারকর্মীরা বলছেন জরিপে কমলা হ্যারিস এগিয়ে থাকার অর্থ এই নয় যে তার জনপ্রিয়তা বেড়েছে, তিনি প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন। তবে নির্বাচনী প্রচারণার শুরুতেই দেয়া বক্তৃতায় ভোটারদের চমকে দিয়েছেন কমলা হ্যারিস। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিসকে তীব্র আক্রমণ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি কমলাকে উগ্র বাম পাগল বলে অভিহিত করেন। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার সমাবেশ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সমাবেশেই তিনি তার সম্ভাব্য নতুন প্রতিপক্ষ কমলা হ্যারিসকে আক্রমণ করে বক্তব্য দেন। এ সময় ট্রাম্প বলেন, কমলা হ্যারিস একজন উগ্র বাম পাগল, তিনি নির্বাচিত হলে দেশকে ধ্বংস করে দেবেন। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আফসানা বেগম সহ লেবার পার্টির 7 এমপিকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। ব্রিটেনের পার্লামেন্টে 2 সন্তানের সুবিধার সীমা তুলে নেয়ার পক্ষে ভোট দেয়ায় তাদের বহিষ্কার করা হয়। ব্রিটিশ পার্লামেন্টে এই প্রস্তাবের পক্ষে 103 ভোটের বিপরীতে বিপক্ষে ভোট পড়ে 363টি।
এতে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। প্রস্তাবটি পাশ হলে যুক্তরাজ্যের 2 সন্তানের বেশি হলেও তাদের জন্য সামাজিক সুবিধা দাবি করতে পারতেন অভিভাবকরা। পার্লামেন্টে প্রস্তাবটি বাতিল হওয়ার পর সাবেক ছায়া অর্থমন্ত্রী জন ম্যাকডোনাল্ড সহ রিচার্ড বার্গন, ইয়ান বার্নি, রেবেকা লং বেইলি, ইমরান হুসেইন, আফসানা বেগম ও জারা সুলতানাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। তবে পার্লামেন্টে তাদের সদস্যপদ বহাল থাকছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, কোটা সংস্কারের পর ছাত্রদের উচিত আন্দোলনের বিজয় উদযাপন করা। তাদের ব্যবহার করে আর কেউ যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সচিবালয়ে নিজ দপ্তরে তিনি বলেন, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে ব্যবহার করে বিএনপি জামাত দেশে তাণ্ডব চালিয়েছে। বিএনপি মহাসচিবের সাম্প্রতিক মন্তব্য তা প্রমাণ করে বলে মনে করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। পার্টেক্স খেলার খবর। জমকালো আয়োজনে আগামীকাল পর্দা উঠছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমসের। প্যারিসের সিন নদীতে বাংলাদেশ সময় রাত 11:30টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে 206টি দেশের 10,500 অ্যাথলেট অংশ নেবেন এবারের আয়োজনে। এস এম আশরাফের আরেকটি রিপোর্ট। অপেক্ষার প্রহর ফুরোচ্ছে অ্যাথলেটদের। বছরের পর বছর এই একটি গেমসে অংশ নিতে নিরলস অধ্যবসায় করতে হয় ক্রীড়াবিদদের। এবার 32টি ডিসিপ্লিনে 329টি ইভেন্টে পদকের জন্য লড়বেন তারা। 35 ভেন্যুতে হবে গ্রেটেস্ট শো অন আর্থের মহা আয়োজন। অলিম্পিকের উদ্বোধনী প্যারেডের জন্য সাধারণত ব্যবহার করা হয় প্রধান অ্যাথলেটিক স্টেডিয়াম, কিন্তু প্যারিস অলিম্পিক আয়োজকেরা এবার রাজধানীর কেন্দ্র থেকে সরিয়ে নিয়েছেন তা। মূলত অলিম্পিকে মূল থিম গেমস ওয়াইড ওপেনকে সামনে রেখেই এই সিদ্ধান্ত। অনুষ্ঠান হবে সিন নদীতে। 6 থেকে 7 হাজার অ্যাথলেট আইফেল টাওয়ারের পূর্ব কোণের অস্টারলিটজ সেতু থেকে নৌকা ও বার্জে করে সিন নদীর 6 কিলোমিটার পাড়ি দেবেন। তা উপভোগ করবেন 5 লাখের বেশি দর্শক। বর্ণাঢ্য আয়োজন শেষ হতে লাগবে 4 ঘন্টা। পুরো অনুষ্ঠান ভাগ করা হবে 12টি ভাগে, যেখানে 3000 নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী ও বিনোদন কর্মী অংশ নেবেন। এই আয়োজন দেখার অপেক্ষায় তাই সারা বিশ্বের কোটি দর্শক। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশের উন্নয়ন ধ্বংসকারীদের বিরুদ্ধে জনগণকেই রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। মিরপুরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন। ব্যস্ত জীবনযাত্রায় ফিরেছে রাজধানী। দিনে কারফিউ শিথিল থাকায় সড়কে যানবাহনের বাড়তি চাপ, গণপরিবহন সংকটে যাত্রীদের ভোগান্তি। ক্ষতিগ্রস্ত পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। রাষ্ট্রীয় অপরাধ ঢাকতে গণগ্রেপ্তার চলছে, অভিযোগ বিএনপির। সেতু ভবনে অগ্নিসংযোগের মামলায় আন্তালিব রহমান পার্থ 5 দিনের রিমান্ডে। অর্থের বিনিময়ে ছাত্রলীগ ও পুলিশ হত্যার নীলনকশা হয় বলছে ডিবি। এবং চলে গেলেন জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হৃদরোগে মৃত্যু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।